তো একটা বিশাল অভিজ্ঞতা এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা, আবার অনেক বলা যায় যে অর্জনের, অনেক প্রতিরোধের, এবং গোটা জাতি ঐক্যবদ্ধ হলো বঙ্গবন্ধুর আহ্বানে এবং বিপুল বাধার বিরুদ্ধে লড়াই করে বাঙালির স্বাধীনতা ছিনিয়ে আনলো, বাঙালির জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা পেল। এটার তো ইতিহাসের বিশাল মোড় ফেরা একটা ঘটনা। আর এমন কোনো পরিবার ছিল না বাংলাদেশে, এমন কোনো জনপদের মানুষ ছিল না যারা মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কোনো না কোনোভাবে অবদান রেখেছে। তো স্বাধীনতার পর একটা বড় বিষয় ছিল এবং তখন মনে হয়েছিল যে এটা বোধহয় আমরা কখনো ভুলব না, এবং অনেকগুলো দায়িত্ব তো চলে আসলো। আর স্বাধীন বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ এই দায় মোচনের কাজও শুরু করেছিল অনেক তাৎপর্যপূর্ণভাবেই। হয়তো এখন তাকালে বলা যায় যে যারা শহীদ হয়েছে তাদের একটা স্বীকৃতি প্রদান, তাদের স্মৃতিটার প্রতি সম্মান জানানো, জাতীয় স্মৃতিসৌধ তৈরি, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তৈরি, বিভিন্ন যেখানে যারা সমাধিস্থ হয়েছেন, সমাজেও অনেক কাজে এগিয়ে এসেছিলো, তারাও ছোটো ছোটো অনেক রকমভাবে সেখানে হয়তো কোনো একটা ফলক তারা তৈরি করলেন বা কোনো একটা স্মৃতি স্মারক তারা প্রতিষ্ঠা করলেন। আর এই নিষ্ঠুরতা যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের সম্মুখীন করা এবং ন্যায়ের প্রতিষ্ঠা করা, তার সঙ্গে সত্যের প্রতিষ্ঠা। তো ফলে একটা বলা যায় যে যেমন মুক্তিযুদ্ধের বিপুলতা তেমনি বিপুল দায়িত্বও এই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র, সমাজ, মানুষের উপর বর্তি ছিল। আর এটা পালনে যেসব উদ্যোগ, বঙ্গবন্ধু অনেকগুলো উদ্যোগ নিয়েছিলেন। 10ই জানুয়ারি যখন তিনি ফিরে এলেন, তিনি কিন্তু তার ভাষণ খুব আবেগযুক্ত ছিল, খুব স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত আবেগতাড়িত ছিলেন, কিন্তু তার সঙ্গে তার যে প্রজ্ঞা, দূরদৃষ্টি এবং বলা যায় যে রাষ্ট্রনায়কোচিত যে অবস্থান, সেটারও প্রকাশ ঘটল। তিনি ভাষণ কিন্তু শেষ করলেন জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে যে আপনারা আসুন, দেখুন, তদন্ত করুন এবং এই গণহত্যা এবং নিষ্ঠুরতার জন্য বিচারের ব্যবস্থা করুন। তো জাতিসংঘ তো সেই উদ্যোগে সাড়া দিতে পারেনি। পৃথিবী তখন স্নায়ুযুদ্ধে বিভক্ত ছিল এবং সেই রকম পরিস্থিতিতে বাংলাদেশে কিন্তু যখন প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, তারপর যে আইনগুলো গৃহীত হলো, সেইখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সালে বাংলাদেশ সেটা গ্রহণ করলো, যুদ্ধ অপরাধীদের, গণহত্যাকারীদের বিচারের জন্য। পাকিস্তানি ঘাতকরা এবং তাদের দেশীয় সহযোগীরা, আর যারা দেশীয় দালাল ছিল তাদের জন্য তো দালাল আইন প্রবর্তিত হয়েছিল। তো এই প্রক্রিয়াটা বাংলাদেশ শুরু করেছিল। আর যারা মুক্তিযুদ্ধে বিপুলভাবে নির্যাতিত হয়েছে যে নারীরা, তাদেরও কিন্তু বীরাঙ্গনা হিসাবে বরণ করা হলো, এবং তাদের মধ্যে যারা পরিবারে ফিরে যেতে পারেনি, নানাভাবে তারা পরিত্যক্ত হয়েছে, তাদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করা হলো। সেখানে তাদের প্রশিক্ষণ দিয়ে আর সমাজে তাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করা। তো এই সব কিছু কিন্তু পাল্টে গেল 75-এর বঙ্গবন্ধু হত্যার পরে, এবং আমরা একটা বিশাল সময় আমাদের কাটলো যখন একটা অন্ধকার নেমে আসলো এবং সরকারিভাবে ইতিহাসের অস্বীকৃতি, ইতিহাসের বিকৃতি ঘটতে লাগলো। তো ফলে একটা বিশাল দায়িত্ব যেটা ছিল রাষ্ট্রের, সরকারের, সেটা তো উল্টো পথে যাত্রা শুরু করলো। কিন্তু সমাজ কিন্তু অনেকভাবে এই স্মৃতিকে জাগরুক রেখেছে। অনেক রকম বই লেখা হয়েছে, স্মৃতিকথা লেখা হয়েছে, সেইগুলো বিপুল প্রভাব সঞ্চার করেছে। জাহানারা ইমামের বইয়ের কথা বলতে পারি, বা নিনেমা ইব্রাহিম যখন আমি বীরাঙ্গনা বলছি লিখলেন, বা মুস্তারি শফির বই, বা বাসন্তী ঠাকুরতা, মুক্তিযোদ্ধা যারা, তারা অনেক স্মৃতিকথা লিখলেন। তো এই হচ্ছে আমাদের বলা যায় যে যুদ্ধ পরবর্তী বাস্তবতা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের যে প্রক্রিয়া, তার একটা বলা যায় যে খুব সংক্ষেপে একটা চালচিত্র। 1996 সালে যখন স্বাধীনতার 25 বছর আমাদের সামনে ডাক দিল, তখন আমরা 8 জন বলা যায় বন্ধু, সহযাত্রী, যারা এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের একটা যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় কেটেছে। আর এইরকম দুঃসময় আমাদের মনে হচ্ছিল যে কিছু করা যায় কিনা স্মৃতি সংরক্ষণে। তো অনেক রকম চিন্তাভাবনার পর একটা সিদ্ধান্ত হলো যে একটা জাদুঘর যদি প্রতিষ্ঠা করা যায়, জাদুঘর বলতে যে স্মৃতি সংরক্ষণের একটা জায়গা যদি তৈরি করা যায়। এবং
এটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করেছিলাম যে 8 জন ট্রাস্টি একটা জাদুঘর তৈরি করতে পারে না যদি না বহু মানুষের সমর্থন সেখানে পাওয়া যায়। তো আমাদের মনে হয়েছিল যদি একটা উদ্যোগ নেওয়া হয়, যদি অঙ্গীকারবদ্ধভাবে এবং নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে ইতিহাস তুলে ধরার একটা প্রচেষ্টা নেওয়া হয়, মানুষ সহায়তার হাত বাড়িয়ে দেবে। এবং সেগুনবাড়িতে একটা বাড়ি ভাড়া নিয়ে আমরা এই আবেদন জানিয়েছিলাম, বিশেষ করে স্মৃতি স্মারকের জন্য। জাদুঘর তো স্মারকের মধ্যে দিয়ে ইতিহাসের কথা বলবে। তো আমরা বিপুল সাড়া পেয়েছিলাম এবং সেই জন্যই জাদুঘরটা শুরু থেকেই একটা পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে যাত্রা শুরু করেছিল। আর তখন কিন্তু স্বাধীনতার 25 বছর হয়ে যাচ্ছে এবং একটা প্রজন্ম কিন্তু গড়ে উঠছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগটা পায়নি, যে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে গণমাধ্যমে। তো তখন এটাও আমাদের মনে হয়েছিল যে এই ইতিহাসটা তো তুলে ধরতে হবে নতুন প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সেই জন্য তরুণদের সম্পৃক্ত করার অনেক চেষ্টা সেখানে শুরু থেকেই ছিল, সেটা ক্রমে ক্রমে আরও প্রসারিত হয়েছে এবং আজকে সেই 96 পর জাদুঘরও আরও 26 বছর অতিক্রম করেছে। মুক্তিযুদ্ধের আমরা 50তম বার্ষিকীও পালন করেছি, 52 বছর এখন। তো আমরা যদি যোগফল হিসাবে দেখি তাহলে বলবো যে আমাদের কিন্তু দেশ, সমাজ, জাতি কখনো ইতিহাসটাকে বিস্তৃত হতে দিতে রাজি ছিল না। এবং আর আজকে একটা প্রধান দায় হচ্ছে ইতিহাসটা নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়া। সেইখানে অনেক রকম পরিবর্তনও হয়েছে পাঠ্য বইয়ে, কারিকুলামে, এমনকি উচ্চতর পর্যায়েও যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটা সকলকে পড়তে হয়, যে যে বিষয়ে পড়ুক। যারা স্নাতক পর্যায়ে পড়াশোনা করবেন তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ুক, তিনি ব্যবসা প্রশাসন পড়ুক, তিনি লিবারেল আর্টসে পড়াশোনা করুক, একটা সেমিস্টার সবাই পড়তে হয়। এটা একটা বড় ঘটনা আমাদের দেশে ঘটছে, পাঠ্য বইও অনেকভাবে সেটা এসছে। আর মুক্তিযুদ্ধ জাদুঘর তরুণদের নিয়ে অনেক রকমভাবে কাজ করে। তার একটা বড় শক্তি হচ্ছে তরুণরা এখানে নানাভাবে সম্পৃক্ত হয়, নানা ধরনের কাজ করে, নানা ধরনের উৎসব আয়োজন, এখানে জাদুঘরের চত্বরে অনেক রকমভাবে তাদের সম্পৃক্তি, গবেষণা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণ, বহু রকম কাজ আমরা মনে করি যে জাদুঘর একটা প্ল্যাটফর্মের মতো। আর তরুণরা এখানে এসে এই কাজের সুযোগগুলো তারা গ্রহণ করতে পারে। এটা আমরা প্রতি বছর এখন একটা প্রামাণ্যচিত্র উৎসব করি। সেগুনবাগিচায় খুব ছোটো আকারে এটা শুরু হয়েছিল এবং বলা যায় যে একেবারেই ছোটো আকারে। আমরা তখন থেকেই বলেছিলাম যে এটা একটা আন্তর্জাতিক উৎসব। আর তখন চেষ্টা ছিল যে আন্তর্জাতিকভাবে এই যে গণহত্যা বা মুক্তির সংগ্রাম, সেই সব বিষয়ে যেসব ছবি খুব পরিচিত সেইগুলো সংগ্রহ করে উপস্থাপন করা, আর আমাদের দেশের নির্মাতারা বিশেষ করে তরুণদেরকে প্রামাণ্যচিত্র নির্মাণে উৎসাহিত করা। তো ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল অন লিবারেশন অ্যান্ড হিউম্যান রাইটস, এরকম একটা বড় নাম ছিল। তারপর আস্তে আস্তে কিন্তু এই উৎসবটা প্রসারিত হতে থাকে এবং তরুণদের সম্পৃক্তিও বাড়তে থাকে। আমরা নানা রকম কর্মশালাও করেছি, যার মধ্যে দিয়ে তরুণ নির্মাতারা প্রামাণ্যচিত্র নির্মাণের যে পেছনের যে নানা রকম যে চিন্তা ভাবনা বা প্রকৌশলগত দিক, সেগুলো সম্বন্ধে জানতে পারেন। বাইরের মেন্টররাও এখানে এসে এই কাজগুলো করেছেন এবং ক্রমে ক্রমে বিশেষ করে ঢাকা ডক ল্যাব যে ফেস্টিভ্যাল করে আন্তর্জাতিকভাবে এবং যে ডক ল্যাব অনুষ্ঠান করে, তারাও মুক্তিযুদ্ধ জাদুঘরেই এই আয়োজনগুলো করা শুরু করলো তখন তাদের সঙ্গেও একটা সম্পৃক্তি হলো এবং সব মিলে মুক্তিযুদ্ধ জাদুঘরের উৎসবটাও কিন্তু একটা অন্য মাত্রায় চলে গেল। আমরা এখন এটাকে বলি লিবারেশন ডক ফেস্ট, অর্থাৎ ডকুমেন্টারি ফেস্টিভ্যাল অফ ফিল্মস অন লিবারেশন, এবং সেইখানে হিউম্যান রাইটস এবং লিবারেশনটাই গুরুত্ব পায়। আর করোনার সময় ওটা অনলাইনে হয়েছে, তাতেও কিন্তু আমরা অনেক সাড়া পেয়েছি। এখন এটা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যারা উৎসবে চলচ্চিত্র জমা দেন প্রতিযোগিতামূলক বিভাগে, তাদের জন্য যেমন দেশের জন্য জাতীয় পুরস্কার রয়েছে, আন্তর্জাতিকভাবে পুরস্কার রয়েছে এবং বিগত 2 বছরের অনেক উল্লেখযোগ্য ছবি এখানে এখন নির্মাতারা জমা দেন। এবারও পৃথিবীর প্রায় 50টিরও বেশি দেশের প্রায় 100 ছবি আমরা এই উৎসবে দেখিয়েছি। তার সঙ্গে তরুণ নির্মাতারা তাদের যে নির্মাণের যে ভাবনা সেটা তারা পিচ করেছেন, যেটা বলি যে ইয়াং ফিল্ম ট্যালেন্টসদের যে স্টোরি টেলিং ল্যাব, যে কীভাবে গল্পটা বলতে হবে, সেটাও অনুষ্ঠিত হয়েছে। নীলোৎপল মজুমদার, রঞ্জন রায় এসেছিলেন ভারত থেকে, কলকাতা থেকে।
ফরাসি এক চিত্র নির্মাতা, তিনিও এই উৎসবে যোগ দিয়েছেন, এবং সিঙ্গাপুরের খুব বিখ্যাত নারী নির্মাতা তান পিনপিন, তিনিও এই উৎসবে যোগ দিয়েছেন। তো ফলে এই উৎসবটা একটা কিন্তু ক্রমেই বড় মাত্রা পাচ্ছে, এবং আমাদেরও আমরা দেখছি তরুণ নির্মাতারা তাদের উৎসাহটা আরও প্রসারিত হচ্ছে, এবং আমাদের মনে হয় যে মুক্তিযুদ্ধ জাদুঘর এই জায়গাটায় একটা তরুণদের উৎসবের একটা ক্ষেত্র হয়ে উঠছে। মূলত মুক্তিযুদ্ধ জাদুঘরে আমাদের একটি সেন্টার ফর দ্য স্টাডি অফ জেনোসাইড অ্যান্ড জাস্টিস আছে। যখন এই গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন কিন্তু আমরা অনেকগুলো আন্তর্জাতিক যোগাযোগ আমাদের সঙ্গে ঘটলো, অনেকগুলো ক্ষেত্রে যারা এই গণহত্যার বিচারের ব্যাপারে আগ্রহী, আর আমরাও অনেক জায়গায় এই যোগাযোগগুলো নিয়ে যেতে পেরেছি। তো সেই সূত্রেই এই সেন্টারটা প্রতিষ্ঠা, সেটা হচ্ছে তরুণদেরকে এই জেনোসাইড স্টাডিজ অ্যান্ড জাস্টিসে তাদেরকে প্রশিক্ষণ দান, শিক্ষাদানের সুযোগ করা, এবং আমরা একটা সার্টিফিকেট কোর্স আমরা অফার করি। আমরা প্রতি বছর একটা উইন্টার স্কুল করি, যেটা একটা রেসিডেন্সিয়াল স্কুল, আর আমরা পর্যন্ত 7টা আন্তর্জাতিক সম্মেলন করেছি অন বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড জাস্টিস। তো এইখানে একটা বড় সময় দিতে হয় আমাদের সবাইকে। আর এইটার সূত্রে মুক্তিযুদ্ধ এবং গণহত্যা নিয়ে লেখালেখি, বাইরে বিভিন্ন বলা যায় যে আন্তর্জাতিক সম্মেলনে পেপার উপস্থাপন, এবং এই বিষয়ে জার্নাল প্রকাশ করা, এবং আমাদের যেটা একটা বড় একটা দিক রয়েছে যে ইংরেজিতে আমাদের ইতিহাস এবং এই বিষয়গুলো তুলে ধরা, আর তার সঙ্গে ট্রাইব্যুনালের সঙ্গে কাজ করা। তো আমরা এই 7টি আন্তর্জাতিক সম্মেলনে অনেক বিশিষ্ট ব্যক্তিদের এখানে আনতে পেরেছি, যারা জেনোসাইড স্কলার হিসাবে খুব খ্যাতমান। তারাও এখন বাংলাদেশ জেনোসাইড সম্পর্কে জানছে। আর এই সঙ্গে এসব মিলিয়ে আমার লেখালেখি, খুব বেশি লেখালেখি করি যেটা বলবো না, কিন্তু মুক্তিযুদ্ধের অনেক কিছু জানার সুযোগ হচ্ছে, আর গণহত্যা ও ন্যায় বিচার নিয়েও, তার সঙ্গে ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এইসব বিষয়ে লেখার চেষ্টা করি। মূলত বইয়ের সংখ্যা খুব কম, কিন্তু অনেক কিছু মাথায় আহরণ করতে পারছি, একটা সৌভাগ্য যে অনেক জায়গায় যাওয়া হচ্ছে, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণহত্যাটা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগগুলো আমরা গ্রহণ করতে পারছি অল্প অল্প করে। ফলে একটা পরিবর্তন ঘটছে আমরা যেটা দেখতে পাচ্ছি। হয়তো বড় আকারে পরিবর্তন তো আর রাতারাতি হয় না, কিন্তু আন্তর্জাতিক মহলে এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরটা খুব পরিচিতি পেয়েছে। আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ সাইটস অফ কনসার্ন বলে একটা নেটওয়ার্কের আমরাও অন্যতম প্রতিষ্ঠাতা, এবং আন্তর্জাতিক জাদুঘর পরিষদ যে আইকমের একটা কমিটি আছে, মেমোরিয়াল মিউজিয়ামসের, সেখানেও আমরা প্রতিনিধিত্ব করি। তো সেই সব মিলে এই বলা যায় যে এই সংক্রান্ত কাজকর্ম, আর তার জন্য যেসব পেপার তৈরি করতে হয়, লেখালেখি করতে হয়, সেসব করার চেষ্টা করে থাকি। ওই যে নতুন প্রজন্মের জন্য বাণী প্রদান, সেটা কখনো খুব আমার মনে হতো না। যেটা বলতে পারি, মুক্তিযুদ্ধ জাদুঘরটা গড়ে উঠেছে জনগণের প্রতিষ্ঠান হিসাবে। আমরা বলি এটা পিপলস মিউজিয়াম। এটা জনগণের সহায়তাতেই এটা প্রতিষ্ঠা পেয়েছে, এটার সমৃদ্ধি হচ্ছে এবং এটা বিকশিত হচ্ছে। আর সেইখানে কিন্তু এই স্বাধীনতার 52 বছর পর নতুন প্রজন্মের একটা বড় সম্পৃক্তি আছে। আর নতুন প্রজন্মের প্রতি এই আহ্বানই থাকবে যে ইতিহাসটা জানার চেষ্টা করা, আর সেটার জন্য একটা বড় বলা যায় তীর্থক্ষেত্রই হতে পারে মুক্তিযুদ্ধ জাদুঘরে এসে এর গ্যালারিগুলো দেখা, এর কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়া। তো এই আহ্বানটা, এই আমন্ত্রণটাই নতুন প্রজন্মের কাছে আমরা জানাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।